এক মা মরা ছেলে আজম। সে খুব সাধারণভাবে চলাফেরা করে। তার বাবা বিরাট এক ব্যবসায়ী, টাকা পয়সার কোনো অভাব নেই। তার প্রথম স্ত্রী মানে আজমের মা মরার পর সে দ্বিতীয় বিয়ে করে। আজমের বয়স তখন 10 বছর। তার সৎ মা তাকে দুই চোখে দেখতে পারে না, সব সময় নানানভাবে কথা শোনাইতো তাকে, এমনকি বাড়ির সকল কাজ তাকে দিয়ে করাইতো। আজমের বাবাও দিন দিন কেমন যেন হয়ে যাইতেছে। একটু কিছু হলে আজমকে মারধর করে। এসব কারণে আজম অনেক বেশি কষ্ট পাইতো। সে একা একাই বলতো, মা তুমি কেন আমাকে রেখে গেলে এসবের মাঝে? তুমি কি দেখতে পাও না এরা সবাই আমাকে কত কষ্ট দেয়? কেউ আমাকে সহ্য করতে পারে না। মাঝে মাঝে আমার মন চায় এই সব কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে আসি, কিন্তু সেইটা করলে কি হবে বলো? আমাকে তো তোমার স্বপ্ন পূরণ করতে হবে, আমাকে ডাক্তার হতে হবে। আমার যত কষ্টই হোক না কেন আমি তোমার স্বপ্ন পূরণ করবই। দেখতে দেখতে আজম ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে পড়ে। বাড়ির সকল কাজ করে সে পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকে। তার এই দুনিয়াতে আপন বলতে তার পিতৃ সৎ বোন। এই এত বড় পৃথিবীতে সে শুধু আজমকে ভালোবাসে। মাত্র 7 বছর বয়স, তাতে কি সে অনেক পাকনা পাকনা কথা বলে। সে আজমের মাথায় হাত দিয়ে বলে, ভাইয়া তুমি কষ্ট পেও না, একদিন সব ঠিক হয়ে যাবে। আজম শুধু তার কথা শুনে মুচকি মুচকি হাসে। দিন যত যাইতে থাকে আজমের পরিবার তাকে তত ইগনোর করে, কথায় কথায় অপমান করে তাকে। তার বাবাটাও কেমন জানি সুযোগ পেলে আজমকে গরুর মতো মারে। আজম সবকিছু মুখ বুজে সহ্য করে, তবে মাঝে মাঝে খোলা আকাশের দিকে তাকিয়ে কি যেন বলে। হ্যাঁ, সে আকাশের দিকে তাকিয়ে সে তার মাকে তার কষ্টের কথাগুলো বলে। সে তার মাকে বলে, আমি ভালো আছি মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে তোমার স্বপ্ন পূরণ করবেই। জানো মা, যখন বাবা আমাকে বেত দিয়ে মারে তখন আমার একটুও কষ্ট হয় না। কষ্ট কখন হয় জানো? যখন বাবা সবার সামনে আমার পরিচয় দেয় আমি নাকি তার বাড়ির কাজের ছেলে, তখন না আমার খুব কষ্ট হয়। আর আমার নতুন মা কি করে জানো? আমার বোন যখন আমার কাছে আসে তখন বলে আমার কাছে থাকলে নাকি সে খারাপ হয়ে যাবে। এই নিয়া বাবাও আমাকে অনেক কথা শোনায়, তোমার নামে বাজে বাজে কথা বলে। একটা আপদ তো গেছে গেছে, এইটারে নিয়ে যাইতে পারলো না। বাবার মুখে এই কথাগুলো শুনে না আমার চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু আমি কিচ্ছু করতে পারি না। কি করব বলো? হাজার হোক বাবা তো, সে না হয় আমাকে মানুষের সামনে ছেলে হিসাবে স্বীকার করে না, কিন্তু আমি তো তাকে বাবা মানি। সে স্বীকার করুক আর নাই করুক, সে তো আমার বাবা। এইভাবে অনেক কষ্টে আজমের দিনগুলো যাইতেছিল। এইদিকে তাদের বাসায় নিচতলায় নতুন ভাড়াটিয়া আসছে। তাদের একটা মেয়েও আছে, আজমের সাথে সেম ইয়ারেই পড়ে। কিন্তু আজমের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। একদিন আজম কলেজ যাওয়ার সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মেয়েটির সাথে ধাক্কা খায়। মেয়েটি আজমকে অনেক অপমান করে। আজম একটাও কথা বলে না, চুপচাপ মেয়েটির অপমান সহ্য করে। সে তার মতো কলেজ চলে আসে। অবাক করা বিষয় হলো মেয়েটি আজমের কলেজেই পড়ালেখা করে। মেয়েটির নাম হচ্ছে আনিকা। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। কলেজের সব ছেলেরাই তার পিছে ঘুরে, তবে আজম তার দিকে ঘুরেও তাকায় না। এতে করে আনিকার অনেক রাগ হয়। সে ভাবে যেখানে কলেজের সব ছেলেরা আমার পিছে ঘুরে সেইখানে সে আমাকে পাত্তাই দিচ্ছে না। তাই আনিকা ঠিক করে সে আজমকে প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে মজা নিবে, কিন্তু কোনোভাবেই আজমকে তার জালে ফাঁসাইতে পারে না। এতে করে আনিকার আরো রাগ বেড়ে যায়। এইভাবে করে আরো 1টি মাস কেটে যায়। একদিন আজমের পরিবার সবাই ঘুরতে যায়, শুধু আজম ছাড়া। পুরো বাড়ি ফাঁকা, শুধু আজম একাই বাড়িতে। এইটা কোনোভাবে আনিকা জানতে পারে, তাই সে এইটার সুযোগ নাই।
আজমের পরিবার বাড়ি থেকে বের হওয়ার পরেই আনিকা কিভাবে করে যেন আজমদের বাড়িতে ঢুকে পড়ে। তার কিছুক্ষণ পর আজমদের বাড়ি থেকে বাঁচাও বাঁচাও বলে শব্দ আসে, যার জন্য আজমদের বাড়ির আশেপাশে অনেক মানুষ জমা হয়। বাড়ির ভেতর থেকে আরো জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে শব্দ আসতে থাকে, যার ফলে লোকজন আজমদের বাড়ির গেট ভেঙে ফেলে। ভেতরে গিয়ে সবাই দেখে আনিকা একটা কোনায় বসে আছে, তার জামার বিভিন্ন অংশ ছেঁড়া। আজম সব লোকজনকে দেখেই তাদের কাছে গিয়ে বলে, দেখেন না আপনারা, এই মেয়েটি অযথা আমার বাসায় এসে নিজের জামা কাপড় নিজেই ছিঁড়ে চিল্লাচাচি করতেছে। আজম যখন লোকজনকে এসব বলতেছিল তখনই আনিকা তার নাটক শুরু করে। সে সবাইকে বলে আজম তাকে পড়া বোঝানোর জন্য ডেকে আনে, তারপর তাকে খারাপ প্রস্তাব দেয়। সে রাজি না হলে আজম তাকে জোর করে এইটা বলে আনিকা কান্না শুরু করে। আজমের আর বুঝতে বাকি রইল না সে লোকজনকে কি বুঝাতে চাচ্ছে। সব লোকজন আনিকার বাবা এবং আজমের বাবাকে ফোন করে আসতে বলে। কয়েক মিনিট পর আনিকার বাবা চলে আসে। তার কিছুক্ষণ পর আজমের বাবাও চলে আসে। আনিকার বাবা সহ সবাই তাকে অপমান করতেছে, যার যেটা মুখে আসতেছে সেটাই বলতিছে। আজম কিছু বুঝতেছে না আনিকা তার সাথে কেন এমনটা করলো। সে তো আনিকাকে ঠিক মতো চেনেও না। একে একে সবাই অপমান করে যে যার মতো চলে গেল। আজমের বাবা আজমকে ঘরে নিয়ে বেত দিয়ে অনেক পিটাইলো। তার সাথে আজমের সারা গায়ে কয়েলের ছ্যাঁকা দিছে। তার মাকে নিয়েও অনেক খারাপ খারাপ কথা বলছে। এইভাবে আরো 3 দিন কেটে যায়। এখন আজমকে কেউ সহ্য করতে পারে না। সে খাবার টেবিলে খাবার খেতে গেলে সবাই খাবার ছেড়ে উঠে যায়। তবে তার সেই ছোট্ট বোনটা এখনো আজমকে আগের মতোই ভালোবাসে। সেই দিন বিকেলবেলা আজমের মন খারাপ থাকার কারণে সে ছাদে যায়। এইদিকে ছাদে আনিকা আছে সেইটা আজম খেয়াল করে নাই। আনিকার বাবা ছাদে এসে আজমকে দেখে আবারও আজমকে অপমান করতে থাকে। আজমকে বলে, কি রে বিয়াদব ছেলে, তোর কি এখনো শিক্ষা হয়নি? তোর মতো ছেলে এখনো বেঁচে আছে কেমনে এটাই আমি ভাবতেছি। আরে তোর মতো কুলাঙ্গার আমি হলে আমি তো আত্মহত্যা করতাম। আসলেই তো জন্মের ঠিক নাই। এই জানোয়ার, তোর বাবা কি তোকে একটুও শাসন করে না? আনিকার বাবার মুখে এসব কথা শুনে আজম বলে, ঠিকই বলছেন আঙ্কেল, আমার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি আমাকে যত খুশি গালি দেন, মারেন, বকেন, যা ইচ্ছা করেন, তবে প্লিজ আমার মাকে নিয়ে কোনো খারাপ কথা বললেন না। আমার মা না অনেক ভালো ছিল। আমি কেমনে কেমনে যেন খারাপ হয়ে গেছি। আর শাসনের কথা বলতেছেন, এই দেখেন আমার বাবা আমাকে কেমনে শাসন করে। এইটা বইলা আজম তার গায়ে জামা খুলে দেয়। আজমের শরীর দেখে আনিকা এবং তার বাবা আটকে ওঠে। তারপর আজম সেখান থেকে তার রুমে চলে আসে। সে অনেক ভাইবা ঠিক করে সে আর চায় না এই সমাজের বোঝা হয়ে থাকতে। তাই সে একটা চিঠি লিখে না ফেরার দেশে চলে যায়। রাত পেরিয়ে সকাল হয়। আজমের খোঁজ নেওয়ার মতো কেউ নেই। তার ছোট বোন কয়েকবার তাকে ডাকতে আসছিল, কিন্তু দরজা ভিতর থেকে লক থাকার কারণে কয়েকবার আজমের দরজায় টোকা দিয়ে মন খারাপ করে আবার চলে যায়। সে তার মায়ের কাছে গিয়ে বলে ভাইয়া দরজা খুলতেছে না। তার আব্বুর কাছে গিয়েও বলে কেউ পিচ্চি মেয়েটার কথায় গুরুত্ব দিচ্ছে না। সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, তবুও আজমকে কেউ খেতে অব্দি ডাকলো না। বিকেল বেলা আজমের সৎমা আজমকে ডাক দেয় পুরা বাড়ি পরিষ্কার করার জন্য। তার রুমের সামনে গিয়ে অনেক ডাকাডাকি করে। আজম দরজা খুলতেছে না। তার বাবা এসে তাকে অনেক ডাকাডাকি করে, বলে এই কুত্তার বাচ্চা দরজা খোল, না হলে তোর পিঠের চামড়া তুলে নিব।
অনেক ডাকাডাকির পরেও যখন দরজা খুলতেছিল না, তখন আজমের বাবা কয়েকজন লোককে নিয়ে এসে আজমের দরজাটা ভেঙে ফেলে। ভেতরে গিয়ে সবাই যা দেখে, এটা দেখার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। আজমের ঘরের পুরো ফ্লোর রক্তে লাল বরণ ধারণ করছে। আজমের রক্তাক্ত দেহটা ফ্লোরের এক কোণায় পড়ে আছে। এই ব্যাপারটা কিছুক্ষণের মধ্যে পুরো এলাকায় ছড়াই পড়ে। সবাই আজমদের বাড়িতে এসে ভিড় জমায়। আনিকা আর আনিকার বাবাও আসে। আজমের বিছানার ওপর তার বাবা একটা চিঠি পায়। তাড়াতাড়ি করে আজমের বাবা সেই চিঠিটা পড়া শুরু করে। প্রিয় বাবা, বাবা আমি চলে গেলাম না ফেরার দেশে। আর তোমাকে টাকা খরচ করে বেতের লাঠি কিনতে হবে না। এই আপদটাকে আর দুই চোখে দেখতে হবে না। কারোর সামনে তোমাকে আমার পরিচয় লুকাইতে হবে না। এখন তুমি সমাজে মাথা উঁচু করে চলাফেরা করতে পারবে। বাবা মাকে বইল যাতে আমার ওপর রাগ করে না থাকে। আমি তো আর বাড়ির সব কাজ করে দিতে পারবো না। এই জন্য মা হয়তো মনে মনে আমারে অনেক গালিগালাজ দিতেছে। বাবা জানো, তুমি যখন আমাকে বেতের লাঠি দিয়ে মারতে না, তখন আমার শরীরে অনেক ব্যথা হইতো। তবে আমি একটুও কষ্ট পাইতাম না। কষ্ট কখন পাইতাম জানো? যখন তুমি মানুষের সামনে আমার পরিচয় দিতা। আমি তোমার বাড়ির কাজের ছেলে। কেন বাবা, কেন আমার সাথে এমন করতা? কি দোষ করছি আমি? আমি তো কখনোই তোমাকে অসম্মান করিনি। যাকগে, সেসব কথা বাদ দাও। হয়তো আমি ছেলেটাই খারাপ ছিলাম, তাই সবাই আমার সাথে এমন করছে। তা না হলে শুধু শুধু কেন সবাই আমাকে কষ্ট দিবে? জানো বাবা, আমি তোমার জন্য, মায়ের জন্য, বোনের জন্য কিছু পোশাক কিনছি। আলমারিতে রাখা আছে। অনেক আগেই কিনছিলাম, কিন্তু ভয়ে দিতে পারি নাই। তোমরা তো আবার কম দামি পোশাক পরো না। তাও বেহায়ার মতো বলতেছি, একবার হলেও আমার দেওয়া পোশাকগুলা তোমরা পইরো। বাবা, আর একটা উপকার করবা আমার? আমি না ওই আনিকার সাথে খারাপ কিছুই করিনি। তুমি একটু তার কাছে জানতে চাইবা সে কেন আমার সাথে এমন করছে। কি লাভ হয়েছে তার আমার সাথে এমনটা করে? তুমি একটু কষ্ট করে তার কাছে এসব জানতে চাইও। আমার জন্য তোমাকে মানুষের কাছে কত কথা শুনতে হয়েছে। সেই দিন আমাকে ওই আঙ্কেলটা বলতেছিল এই দুনিয়াতে নাকি আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। বাবা, তুমি সেই আঙ্কেলকে বইলা দিও আমি আর এই দুনিয়াতে নাই। তোমার ছেলে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আরে ধুর, তোমার ছেলে বলতেছি কেন? আমি তো বাড়ির কাজের ছেলে ছিলাম। আরো অনেক 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 কিছু বলার ছিল তোমাদের। আমার শেষ একটা ইচ্ছা, আমাকে আমার মায়ের কবরের পাশে কবর দিও। আমি আর আমার মা একসাথে থাকবো। অনেক অনেক ভালো থাকো তোমরা। আর কোনো খারাপ ছেলে তোমাদের জ্বালাবে না। ইতি, তোমার বাড়ির কাজের ছেলে। এই চিঠিটা দেখে সেইখানে থাকা সব মানুষের চোখে পানি। আনিকাও অঝরে কাঁদতেছে। আর আজমের বাবা মা, তারা তো কোনো কথা বলার অবস্থায় নেই। এখন আর কান্না করে কি হবে? যে যাওয়ার সে তো চলেই গেছে। এখন আর মিথ্যে কান্না করে কোনো লাভ নাই।